রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ ট্রেন চলাচল, সমাধানে অর্থ মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে রেল উপদেষ্টা। এখন এখানে এসে শুনি যে ট্রেন বন্ধ, আমরা তো রাত্রের খবরও আমরা জানি নাই। 4 দিন আগে আমি টিকিট কাটছিলাম, আমি কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম, বাট এখানে এসে শুনতেছি ট্রেন সব বন্ধ। বসে আলোচনার ভিত্তিতে আমরা অর্থ বিভাগকে লিখেছি এবং অর্থ বিভাগ তাদের দাবি বহুলাংশে মেনে নিছে এবং সেটাও তাদেরকে জানানো হয়েছে। খুলনায় তৃতীয় দিনের মতো ট্রাক লরি শ্রমিকদের কর্মবিরতি, 16 জেলায় জ্বালানি সরবরাহ বন্ধ, সংকটে পরিবহন খাত। দুপুরের মধ্যে চাকরি জাতীয়করণের ঘোষণা চান এতে শিক্ষকরা, দাবি না মানলে অর্ধলাখ শিক্ষক নিয়ে মহাসমাবেশের হুঁশিয়ারি। 50,000 আমাদের শিক্ষক শিক্ষিকা নিয়ে আমরা ঢাকায় লাখো শিক্ষক মহাসমাবেশ ডাকতে বাধ্য হব। এবং উমরা ভ্রমণ ভিসায় মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করায় বিপাকে হজ এজেন্সি, পর্যাপ্ত মজুদের দাবি ধর্ম মন্ত্রণালয়ের। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ান নাফি। মধ্যরাত থেকে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে দেশের রেল যোগাযোগ। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। অনলাইন অফলাইনে টিকিটের টাকা ফেরত দেওয়া গেলেও নির্দিষ্ট গন্তব্যে যেতে না পেরে ক্ষুব্ধ যাত্রীরা। তারা বলছেন রেলওয়ে আগে থেকে বার্তা দিলে ভোগান্তি কিছুটা কম হতো। এদিকে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে রেল উপদেষ্টা ফজলুল কবির খান সমস্যা সমাধানের দায় অর্থ মন্ত্রণালয়ের উপরেই দিলেন। আরিফ হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। মঙ্গলবার সকালে কমলাপুর রেল স্টেশনে এসেই অনেকে জানতে পারেন ট্রেন চলবে না। এদেরই একজন রেজাউল। আজকের মধ্যেই গাইবান্ধায় যেতেই হবে তাকে, কিন্তু পকেটে যা টাকা আছে তাতে বাসের টিকিট কাটার সাধ্য নেই। এখন ওনারা বলতেছে, ওখানে যোগাযোগ করলাম, ওনারা বলতেছে আপনাদের অনলাইনের টাকা আমরা ফেরত দেবো, ফেরত দিয়ে আপনারা বাসে যাতায়াত করবেন। কমলাপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় অনেক যাত্রীদের বসে থাকতে দেখা গেছে। তাদের অনেকেই ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। আমরা তো 10 দিন আগে টিকিট কাটছি, ওরা গতকাল হঠাৎ ইনফর্ম করলো যে ট্রেন চলবে না জেনে অনেকেই স্টেশন ছেড়ে চলে যান। তবে বয়স্ক ও নারীদের স্টেশনেই অপেক্ষা করতে দেখা গেছে। অনলাইন ও অফলাইনে যারা টিকিট কেটেছেন তাদের টাকা ফেরত পাওয়া নিয়েও বিপাকে পড়তে হয়েছে। এখন এখানে এসে শুনি যে ট্রেন বন্ধ, আমরা তো রাত্রের খবরও আমরা জানি না। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুষঙ্গিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন রানিং স্টাফরা। আগে এই রানিং স্টাফরা দৈনিক 8 ঘন্টার বেশি কাজ করলে মূল বেতনের হিসেবে বাড়তি অর্থ পেতেন তারা। এছাড়া অবসরের পর বেসিকের সঙ্গে এর 75% অর্থ যোগ করে অবসরকালীন ভাতা দেয়া হতো রানিং স্টাফদের। 2021 সাল থেকে এই সুবিধা সীমিত করে অর্থ মন্ত্রণালয়। এই রানিং স্টাফরা হলেন গার্ড, ট্রেন চালক, সহকারী চালক ও টিকিট পরিদর্শক। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। দিনের পর দিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি উপস্থাপন করে ব্যর্থ হয়ে এই পথ বেছে নিয়েছেন বলেও জানান রানিং স্টাফরা। এদিকে এমন পরিস্থিতিতে কমলাপুর রেল স্টেশনে আসেন রেল উপদেষ্টা। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। রানিং স্টাফদের দাবি পূরণ অর্থ মন্ত্রণালয়ের হাতে বলেও জানান তিনি। দাবি আদায়ের জন্য সরকারকে বাধ্য করলে অন্য ব্যবস্থা নেওয়ার কথা জানালেন রেল উপদেষ্টা। কথা তো আমরা বলতে রেডি, তো ওনারা আসতে হবে তো ওনারা যদি না আসেন কিভাবে কথা হবে। এবং এটা ছাড়াও কিন্তু আমরা, তারা যেহেতু আসছেন না, আমরা রেলের কর্মচারীদেরকে তাদের কাছে, রেলের অফিসারদেরকে তাদের কাছে পাঠিয়েছি। আমরা আলোচনা চলতেছে, আমরা আশাবাদী যে এটা শীঘ্রই শুরু হবে। প্রতিদিন কমলাপুর রেলওয়ে স্টেশনে 130টি ট্রেন আসা যাওয়া করে, আর এতে যাতায়াত করে অন্তত 33,000 যাত্রী। আরিফ হোসেন, এখন ঢাকা।
এ নিয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে আরিফ হোসেন ও রাজশাহী রেল স্টেশন থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। শুরুতে যেতে চাই আরিফের কাছে। আরিফ, এখনো কি যাত্রীরা আসছেন কিনা স্টেশনে জানাবেন? এছাড়া কর্মবিরতি প্রত্যাহারে কোনো উদ্যোগ দেখছেন কিনা? যারা ট্রেনের টিকিট কেটেছেন তাদের জন্য বিআরটিসি বাস সেবা দেওয়ার কথা বলা হয়েছে, সে বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। নাফি, আমি যদি বিআরটিসি বাস সেবা দিয়েই শুরু করতে চাই, তাহলে কমলাপুর রেল স্টেশনে 10টির মতো বাস সকাল থেকে এসেছে। তবে যেই পরিমাণ যাত্রী, অর্থাৎ উপচে পড়া ভিড়, আপনি যদি একটা হিসেব করেন তাহলে 33,000-এর বেশি যাত্রী প্রতিদিন কমলাপুরে আসে এবং এখান থেকে বের হয়ে যায়। তার মানে 18 থেকে 20,000, যদি স্ট্যান্ডিং টিকিট ধরেন সেক্ষেত্রে 20 থেকে 25,000 যাত্রী কিন্তু প্রতিদিন কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যে চলে যায়। এই যাত্রীদের পরিবহনের ক্ষেত্রে যেই কটি বাস এসছে তা কিন্তু অপ্রতুল, এমনটা আমার দাবি না, এমনটা বলছেন যাত্রীরা। তাদের সাথে আমরা কথা বলছিলাম। কেউ কেউ বিক্ষিপ্তভাবে কমলাপুর রেল স্টেশনে আসছেন, যারা আগে থেকে অনলাইনে টিকিট কেটেছেন, তার মধ্যে কেউ কেউ 15 দিন আগে, 20 দিন আগে, এমনকি এক সপ্তাহ আগে কেটেছেন, এমনকি গতকালকে রাতেও কেউ কেউ টিকিট কেটে এসেছেন। এমন যাত্রীদের সাথে আমাদের কথা হচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা যেই বিষয়টি জানতে পেরেছি, অর্থাৎ রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে, তাতে 30টির বেশি ট্রেন বিভিন্ন গন্তব্যে যেগুলো যাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু সকাল থেকে যায়নি। আপনি নিশ্চয়ই জানেন, গতকালকের মধ্যরাত থেকে যেই কর্মবিরতি পালন করছে রানিং স্টাফরা, তাদের 2000 কর্মী রয়েছে, যাদের মধ্যে রয়েছে গার্ড, চালক, সহকারী চালক এবং টিটি। যেই 4টি পোস্টই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রেলের জন্য, এবং তারা যখন নির্দিষ্ট গন্তব্যে যান তখন 1 দিন, 2 দিন, 3 দিন করে থাকতে হয়। অবশ্যই এই বিষয়টি 2021 সালে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার একটি বন্ধ করে দিয়েছিল, যেগুলো নিয়ে বিভিন্ন সময় দফায় দফায় তারা কিন্তু আন্দোলন করে আসছিল। এই আন্দোলনের প্রেক্ষিতে জেরে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের কাছেও বিভিন্নভাবে তারা দাবি জানিয়েছিল, এমনটা বলছেন যারা রানিং স্টাফ রয়েছেন তাদের নেতারা। তারা বলছেন যে আমরা দাবি জানিয়ে আসছি, কিন্তু কোনোভাবেই সরকার এই দাবি মানছিলেন না। অর্থাৎ 1862 সাল থেকে এই যে নিয়মটি, রানিং স্টাফদের মাইলেজ অনুযায়ী যে বেতন দেয়া, অর্থাৎ তারা 8 ঘন্টার বেশি, অর্থাৎ ইন্টারন্যাশনাল শ্রম আইন অনুযায়ী 8 ঘন্টার বেশি যদি কাজ করেন সেক্ষেত্রে তিনি এক্সট্রা একটি বেতন পেয়ে থাকেন। সেই বেতনটি তিনি পাবেন কিনা, অথবা সেই বেতনটি নির্ধারণ করার জন্য সর্বোচ্চ চাপ দিয়ে আসছিল প্রায় 2021 সালের পর থেকে। এই বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত তারা উঠবেন না। আমরা রানিং স্টাফদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন আমরা সরকারের সাথে কথা বলছি, কিন্তু সরকার যদি সিদ্ধান্ত না জানায়, যতক্ষণ পর্যন্ত না জানাবে ততক্ষণ পর্যন্ত তারা উঠবেন না। এদিকে রেলওয়ে উপদেষ্টা তিনি কিন্তু পরিদর্শনে এসেছিলেন, যাত্রী দুর্ভোগের কথা, তারা যাত্রীদের সাথে কথা বলেছেন এবং কথা বলে একটি বিষয় জানিয়েছেন যে এই যে কর্মবিরতি, এই কর্মবিরতি প্রত্যাহারের জন্য যেই ধরনের দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া তারা পূরণ করতে পারবেন না। এটি সম্পূর্ণ অর্থ মন্ত্রণালয়ের বিষয়। এছাড়া রেলের যিনি ডিজি রয়েছেন তিনি দেশের বাইরে রয়েছেন, এমনটাও জানিয়েছেন, তিনি দেশে আসলে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে, এমন কিছু বিষয় উঠে এসেছেন। তবে আলোচনার জন্য সবসময় রেলওয়ে এর দরজা খোলা, এমনটাও তিনি দাবি করেছেন। তবে এখন পর্যন্ত যারা যাত্রী রয়েছেন, যারা আসছেন এখানে, তাদের অধিকাংশকেই তাদের নিজের পথ নিজের ধরতে হচ্ছে এবং নিজস্ব ব্যবস্থাপনায় তাদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। যেই কটি 10টি গাড়ি ছিল তার মধ্যে 5টির বেশি গাড়ি ইতিমধ্যেই ছেড়ে চলে গিয়েছে, আর মাত্র 5টি গাড়ি এখানে রয়েছে। যারা যাত্রী আসছেন তারা যদি ওই নির্দিষ্ট গন্তব্যে যেতে চান সেক্ষেত্রে যেতে পারবেন, এমনটা আমাদেরকে জানিয়েছে। শুধু এই জায়গা নয়, এয়ারপোর্টের বেলায় কিন্তু এয়ারপোর্ট যে রেল স্টেশন রয়েছে সেখানে 10টি গাড়ির ব্যবস্থা রয়েছে। এই মুহূর্তে রাজশাহীতে রয়েছে আমাদের সহকর্মী রাকিব, সেখানে জানবো ওখানকার পরিস্থিতি এবং ওখানকার কর্মবিরতির বিষয়। রাকিব, আমাদেরকে জানাবেন যে ওখানকার পরিস্থিতি কি? ধন্যবাদ আরিফ। আসলে রাজশাহী রেলওয়ে স্টেশনে সকাল থেকেই 5টি ট্রেন এখনো পর্যন্ত যায়নি, যেহেতু বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের যে কর্মবিরতি পূর্ব ঘোষিত সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু আসলে এই যে কর্মবিরতি সেটি চলছে, যার কারণে সকাল থেকে রাজশাহী থেকে চিলাহাটি, রাজশাহী থেকে খুলনা এবং ঢাকার উদ্দেশ্যে যে 2টি ট্রেন, সব মিলিয়ে 5টি ট্রেন যে বন্ধ আছে সেটি কিন্তু এখনো পর্যন্ত সেই সারা দেশের মতো এখানেও বন্ধ আছে সবকিছু। তো এই পরিস্থিতিতে যেই অবস্থাটাতে আসলে তৈরি হয়েছিল, সকাল থেকে প্রায় 4,500-এর বেশি যাত্রী তারা কিন্তু ভোগান্তির মুখে পড়ে। যদিও আসলে তারা আগে থেকেই কেউ কেউ জানতো যে আসলে এই ধরনের কর্মবিরতিতে যাচ্ছে, তবে সেটি আসলে প্রত্যাহার হয় কিনা, যার কারণে কিন্তু পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ তারা তাদের যে ট্রেন চলাচলের সেই যাবতীয় প্রস্তুতি তাদের ছিল এবং যাত্রীরা সেই কারণে কিন্তু সকালবেলা রাজশাহী রেলওয়ে স্টেশনে আসে এবং তারপরে যখন তারা দেখে যে আসলে কোনো ট্রেনই আসলে যাচ্ছে না, সকাল 6টা থেকে
শুরু করে 6টা, 6:30, 7টা, 7:30 পর্যন্ত ট্রেন ছিল। তার কোনোটি আসলে না যাওয়ার কারণে তারা আসলে বিক্ষুব্ধভাবে এখানে আচরণ করে এবং এখানে টিকিট কাউন্টার ভাঙচুর করে এবং যে অ্যাকাউন্টস রুম ছিল সেটি আসলে ভাঙচুর করেছে। পরবর্তীতে এখানকার যে পুলিশ সদস্যরা রয়েছে, আর রেলের পুলিশ রয়েছে এবং সেনাবাহিনী, তাদের হস্তক্ষেপে কিন্তু আসলে পরিস্থিতি শান্ত হয় এবং সেখানে ঘোষণা দেওয়া হয় যে যারা টিকিট কেটেছেন তাদের প্রত্যেকেই আসলে রিফান্ড করা হবে এবং এই আশ্বাসের ভিত্তিতেই আসলে যাত্রীরা পরবর্তীতে চলে গেছেন। কেউ কেউ টিকিট রিফান্ড করেছেন এবং একই সাথে যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদেরও কিন্তু আসলে রিফান্ড করার বিষয়টির পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। তবে যাত্রীরা বলছেন যে যারা আসলে অনলাইনে টিকিট কেটেছেন তাদের আসলে রিফান্ড করতে খানিকটা আসলে সমস্যা পড়তে হবে, বেগ পেতে হবে। অন্যদিকে বিআরটিসির যে ব্যবস্থা করা সেটি কিন্তু আসলে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা নাই। তবে টিকিট যেগুলো কাটা রয়েছে সেখান থেকে আসলে তারা বিআরটিসি বাস ব্যবহার করতে পারবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তো নাফি, রাজশাহী রেলওয়ে স্টেশনে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির বিষয়ে জানাতে ঢাকা এবং রাজশাহী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রেখেছে শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন। পাশাপাশি বন্ধ আছে দেশের 16 জেলায় তেল সরবরাহ। এমন অবস্থায় জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে পাম্পগুলোতে। এতে ভোগান্তিতে পড়েছেন পণ্য ও যাত্রীবাহী যানবাহনের চালকরা। এদিকে গ্রেপ্তার হওয়া শ্রমিক নেতা আলী আজিমের মুক্তি এবং শ্রমিকদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার কথা জানান শ্রমিকরা। গেল রোববার দুপুরে নাশকতার মামলায় আলী আজিমকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে সেদিন বিকেলে কর্মবিরতির ডাক দেন শ্রমিকরা। আপাতত তো পাইছি, তবে উনারাও বলতেছে যে তেল মনে হয় বেশিক্ষণ থাকবে না। অলরেডি আমি অন দা ওয়ে বরিশালে যাচ্ছি, এখন আমি জানি না ফেরার পথে আমি তেল নিয়ে আসতে পারবো কিনা। তেল ছাড়া তো কেউই চলতে পারবো না। আমার পার্সোনাল বলেন, অফিসের গাড়ি বলেন, প্রত্যেকেরই জ্বালানির দরকার আছে। আসলে এতে তো একটা সকলেরই ভোগান্তি, কেউই এই ভোগান্তি চায় না। সুষ্ঠু সমাধানের মাধ্যমে এটা সমাধান করুক, এটা আমরা চাই। পেট্রোল পাম্পের যদি আমরা সরবরাহ না পাই, মানে উত্তোলন করতে না পারি, সেক্ষেত্রে আমাদের পাম্প আলটিমেটলি বন্ধ করে দিতে হবে। এ নিয়ে আরও জানাতে নগরীর খালিশপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, কর্মবিরতির কারণে পেট্রোল পাম্পগুলোর মজুতও নিশ্চয়ই ফুরিয়ে আসছে। দ্রুত সমাধান না হলে কী ধরনের সংকট তৈরি হবে জানতে চাই। নাফি, আজকে কিন্তু এখনো পর্যন্ত ট্যাঙ্ক লরি শ্রমিকদের যে কর্মবিরতি সেটা কিন্তু চলছে এবং আমরা দেখেছি যে গত 3 দিন ধরেই কিন্তু বলতে গেলে আজকে কিন্তু তৃতীয় দিন এই যে কর্মবিরতি সেটির, এবং এর ফলে কিন্তু একটি বড় ধরনের তেলের যে সংকট সেটি কিন্তু তৈরি হয়েছে অলরেডি খুলনা বিভাগ জুড়ে। এর মধ্যে আমরা আজকে সকাল থেকে কিন্তু বিভিন্ন যে তেলের যে পাম্প রয়েছে সেখানে আমরা গিয়েছি এবং সেখানে দেখেছি যে অকটেন, পেট্রোল এবং ডিজেল প্রায় শেষের পথে। কিন্তু এরই মধ্যে কিন্তু বেশ কয়েকটি পাম্পে তেল কিন্তু একেবারে শেষ হয়ে গেছে এবং সেই তেলের সরবরাহ কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে বললেই চলে এবং সাধারণ মানুষ কিন্তু পাম্পে গিয়ে ফিরে আসছেন তেল না নিয়েই এবং বিভিন্ন যানবাহনের যারা চালক রয়েছেন তারা কিন্তু যাচ্ছেন। আমরা এই মুহূর্তে খুলনা খালিশপুরের যে এলাকাটিতে রয়েছে এটি কিন্তু এই যে ডিপো এলাকা এবং এই এলাকা থেকেই কিন্তু খুলনা বিভাগে সহ 16টি জেলাতে কিন্তু তেলের সরবরাহ করা হয়, জ্বালানি তেলের। মোটামুটি এই যে ডিপোগুলো রয়েছে পদ্মা, মেঘনা এবং যমুনা, এই ডিপোগুলোতে সকাল 8টা থেকে কিন্তু এই যে তেল বহনকারী যে লরিগুলো সেই লরিগুলো এখানে আসে এবং সেই লরিতে তেল লোড করা হয়, তারপরেই কিন্তু বিভিন্ন জেলাতে সেই লরিগুলো চলে যায়। তো আমরা এই গত 2 দিন ধরে কিন্তু দেখছি যে তেলের কোনো লরি কিন্তু এখানে আসছে না এবং এই যে জায়গাটিতে কর্মচঞ্চলতা কিন্তু একেবারে নেই বললেই চলে। এখানে কিন্তু প্রতিদিন সকাল 7:30টার মধ্যেই এখানে প্রতিটি লরিতে কিন্তু ভরে যায় এবং 8টার মধ্যেই এখানে তেল লোড করে কিন্তু তারা চলে যায়।
কিন্তু গতকালকেও আমরা দেখিনি কোনো লরি এখানে আসতে, এবং আজকেও কিন্তু এখানে দেখিনি এখানে কিন্তু কোনো লরি আসতে। মোটামুটি বললে চলে যে খুলনা বিভাগের 16টি জেলা, খুলনা বিভাগের 10টি জেলা সহ অন্যান্য আশপাশের 6টি মোট 16টি জেলাতে কিন্তু এই তেলের যে সংকট সেটি কিন্তু এরই মধ্যে তৈরি হয়েছে। এবং এখানে কর্মকর্তারা বা এখানকার যারা এই যে শ্রমিক নেতারা রয়েছেন তাদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই যে শ্রমিক নেতা যাকে আটক করা হয়েছে গত রবিবার দুপুরে, তাকে না ছাড়া পর্যন্ত কিন্তু এই কর্মবিরতি চলবে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে কর্মবিরতির সবশেষ খবর। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতির খবর জানাচ্ছিলেন রামিম চৌধুরী। বাংলাদেশের মাইক্রোফাইন্যান্স নিয়ে আয়োজিত জাতীয় প্রশিক্ষণে কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। The cheapest cost of fund for the borrowers, taking into account their risk factors. Of course, banks also take into account the risk. Any organization will take into account the risk factors, and small borrowers are risky. So there will be interest rate differential, but differential will not be as high as it has been in the past. I will not talk anymore, and I think দুর্বল ব্যাংকের ব্যাপারে আমরা তো ফাইন্যান্সিয়াল দেখুন, আপনারা যখন রাখছিলেন তখন কোথায় ছিলেন? আমরা তো আমি ব্যক্তিগতভাবে 10 বছর আগে থেকে বলতেছিলাম যে ইসলামের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না, আপনারা রাখছেন। এখন রাখার পর এখন ধরা খাইছেন, 2% ইন্টারেস্ট বেশি দিচ্ছে, এখন ধরা খেয়ে গেছে। এখন আপনাদেরকে উদ্ধার আমরা করব, কিন্তু একটু সময় দিতে হবে। উদ্ধার হবে, কিন্তু এখনই পারা যাবে না। আমরা ধাপে ধাপে করব। ব্যাংক রেজলিউশন অ্যাক্টে আমরা যাচ্ছি, আমরা ব্যাংক কনসলিডেশন কিছু করতে হবে, ইত্যাদি অনেক কিছু করা যাবে, করা হবে ইন দ্য নেক্সট, এই বছরই হয়তো ইনশাল্লাহ অনেক কিছু করা যাবে। এবং টাকাও পাবেন, আইদার টাকা পান বা বন্ড পান বা কিছু পান, কিছু একটা পাবেন। থ্যাংক ইউ। মাইক্রো ফাইন্যান্স নিয়ে আয়োজিত জাতীয় প্রশিক্ষণে কথা বলছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছেন শাহিনুল ইসলাম সাগর। দাবি পূরণে আজ দুপুর পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন শিক্ষকরা, আমরা জানি, এবং এরপরে তাদের কর্মসূচি কি হতে পারে জানাবেন। কিছু জানতে পেরেছেন কিনা এই বিষয়ে, আর এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা? শাহবাগে যে আন্দোলন চলছে সেটি স্বতন্ত্র যে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক আছেন তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রাতিষ্ঠানিক অর্থাৎ জাতীয়করণের দাবিতে তারা অবস্থান কর্মসূচি পালন করেছে। শুরুর দিকে আমরা দেখেছিলাম অবস্থান কর্মসূচিতে 6টি দফা ছিল, পরবর্তীতে সেটি এক দফা দাবিতে পরিণত হয়েছে। সেই এক দফা দাবির আজকে তৃতীয় দিনের মতো কর্মসূচি চলছে। আমি যদি পেছনে গল্পটা বলতে চাই তাহলে বলতে হয় যে শুরুর দিকে যখন আমরা দেখেছিলাম যে তারা যে আন্দোলনরত অবস্থায় তারা প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দিতে যায়, সেক্ষেত্রে পুলিশের সঙ্গে তাদের একটি সংঘর্ষ বাধে এবং তারপর থেকে তারা কিন্তু এক দফা দাবিতে নিয়ে আসে, এবং সেটি হচ্ছে যে জাতীয়করণ তাদেরকে করতেই হবে, এই ছিল তাদের দাবি। আর এখন পর্যন্ত যে আন্দোলন চলছে সেখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি তারা ডাক পেয়েছেন, যে তাদেরকে ডাক পেয়েছেন, সেজন্য তারা একটি বৈঠকে বসেছেন। বৈঠক শেষ হলে তারা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে তারা রওনা দেবেন এবং সে সংখ্যাটা কতজন যাচ্ছেন সেটি জানতে পারবো। তো সেটির অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ে ডাক যাওয়ার শিক্ষা মন্ত্রণালয়ের ডাকে তারা যে সেখানে যাবে সেটার প্রস্তুতির অংশ হিসেবে তারা কিন্তু একটি বৈঠকে এখন পর্যন্ত তারা কিছু নেতৃবৃন্দ যারা আছেন তারা বৈঠকে তারা বসেছেন। আর যদি বলতে হয় তাহলে বলতে হয় যে আলটিমেটামের যে সময়সীমা ছিল সেটি ইতিমধ্যে শেষ হওয়ার পথে চলেছে। দুপুর 2টার দিকে কিন্তু তারা নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে। তারা যে শিক্ষা মন্ত্রণালয়ে তারা যে দেখা করতে যাচ্ছেন সেটির আগে তারা কিন্তু এক নেতৃবৃন্দ আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা বলেছেন যে যদি তাদের দাবি আদায় না হয়
সেক্ষেত্রে তারা কিন্তু নতুন কর্মসূচির ঘোষণা দিবে। এবং এর আগে যারা বাস্তবায়ন কমিটি আছে, আন্দোলন বাস্তবায়ন কমিটি আছে, সেখানকার নির্বাহী সদস্য তার সঙ্গে কথা হয়েছে, তিনি জানিয়েছিলেন যে সারা দেশে প্রায় 60,000-এর বেশি শিক্ষক ইবতেদায়ী মাদ্রাসায় কর্মরত আছেন। যদি তাদের দাবি আদায় না হয় সেক্ষেত্রে সারা বাংলাদেশের যে 50,000-এর বেশি যে ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষক আছেন তাদেরকে ঢাকায় এনে শিক্ষক মহাসমাবেশের ডাক দেবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল শাহবাগের ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি, সেটির সবশেষ তথ্য। নাফি। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সাবেক অবস্থান কর্মসূচির খবর জানাতে যুক্ত ছিলেন শাহিনুল ইসলাম সাগর। শ্রমশক্তি, পণ্য, কৃষি, ডিজিটাল সহ নানা ক্ষেত্রে অবদান রাখায় সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ আল দুহাইলামকে মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করেছে বাংলাদেশ। এ সময় সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি নিরাপত্তায় সহায়তার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতকে এই সম্মাননা দেওয়া হয়। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, সৌদি আরবে 3 মিলিয়ন প্রবাসী কর্মী থেকে যে রেমিটেন্স আসে তা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ কূটনৈতিকরা। অন্যদিকে সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি সরকার উমরা, শ্রমিক, সংস্কৃতি, পর্যটন নিয়ে বাংলাদেশের পাশে আছে। Open in trade and investment, Bangladesh has successfully attracted significant Saudi investment, including projects by Aqua Power, Red Sea Gate International Company, and companies in pharmaceutical, ready-made garments, food, cultural, and agriculture, and many other sectors. Saudi Arabia playing a vital role in the kingdom's economy while contributing to Bangladesh's development through remittances. Saudi Arabia's forward-looking investment in Bangladesh, renewable energy and finance have further solidified this bond. Together, we have pursued critical initiatives to ensure energy security and promote peace. হজের পর এবার উমরা ও ভিজিট ভিসায় বাংলাদেশ থেকে সৌদিগামী যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যেই টিকা নিয়ে নির্দেশনাও জারি করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। যদিও অল্প সময় নোটিশে সবার টিকা নিশ্চিত করা কঠিন হবে বলে মনে করছে হজ এজেন্সিগুলো। যদিও চাহিদা অনুযায়ী পর্যাপ্ত টিকার মজুদ আছে বলছেন ধর্ম উপদেষ্টা। নাইমাবির জানাচ্ছেন বিস্তারিত। হজ, উমরা সহ বিভিন্ন কারণে প্রতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে যান অনেক মানুষ। এর মধ্যে বছরে সরকারি হিসেবে 2.5 লাখ আর বেসরকারি হিসেবে কমপক্ষে 5 লাখ মানুষ যান শুধু উমরাহ পালনে। এছাড়া হজ ও ভিজিট ভিসায় সেই অঙ্ক পৌঁছায় 8 লাখের উপর। গেল বছর বাংলাদেশি হজ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছিল সৌদি সরকার, আর এবার যুক্ত হলো উমরা ও ভিজিট ভিসায় সৌদি গমনেচ্ছুরাও। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও নেওয়া হয়েছে সতর্কতায় বলা হয়েছে, হজ, উমরা ও ভিজিট ভিসায় সৌদি গমনোচ্ছুদের ভ্রমণের কমপক্ষে 10 দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সঙ্গে রাখতে হবে টিকার সনদ। 3 বছরের মধ্যে পলিস্যাকারাইড এবং 5 বছরের মধ্যে কনজুগেট টিকা নেওয়া থাকলে নতুন করে টিকা নিতে হবে না। আগামী 10 ফেব্রুয়ারি থেকে টিকার এই নির্দেশনা কার্যকর করা হবে। 10 তারিখ থেকে যারা ট্রাভেল করবেন তাদেরকে মেনিনজাইটিসের ভ্যাকসিনটা দেওয়া ম্যান্ডেটরি। শুধুমাত্র উমরা এবং ভিজিটের জন্যই এই ভ্যাকসিনেশন প্রয়োজন। এ ব্যাপারে নির্দেশনাগুলো সবাইকে দিয়েছি, সকল এয়ারলাইন সম্মানিত যাত্রী, স্টেক হোল্ডার এবং আটাপকে দিয়েছি। কিন্তু মেনিনজাইটিস টিকা নিয়ে সৌদি সরকারের কেন এত কড়াকড়ি? হজের সময় আসলে এটা একটা হওয়ার সম্ভাবনা আছে। অনেকগুলি লোক একসাথে বসবাস করে, লালাটা হয়তো বা নিজের মুখমণ্ডল থেকে অন্য জায়গায় স্পর্শ হবে, সেখান থেকে আরেকজন ব্যক্তি আক্রান্ত হয়ে যেতে পারে। যেই জন্য এই ভ্যাকসিনটাকে কিন্তু আপনার বাধ্যতামূলক করা হয়েছে। এই টিকা বাধ্যতামূলক করায় বিপাকে পড়েছে হজ এজেন্সিগুলো। তারা বলছে, এত অল্প সময়ের নোটিসে সব উমরাহ যাত্রীদের টিকা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। অভিযোগ রয়েছে টিকার অপ্রতুলতা নিয়েও। যে কয়টা হাসপাতালের মধ্যে টিকা পাওয়া যায় ওইখানে কিন্তু মানে টিকা কিন্তু অ্যাভেলেবেল নাই। এই যে একটা হজবরল অবস্থা রয়ে গেছে, এটা তো অবশ্যই আমাদের হজ এজেন্সি অ্যাসোসিয়েশন হাবের কমিটি না থাকা প্রশাসক তো আছেন, তিনি তো এখন মনে আরও বেশি কাজ করতে পারেন, যেহেতু যুগ্ম সচিবনী। আমরা মনে করি এই বিষয়টাতে সরকারের আরও আগে উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। যখনই সৌদি সরকার থেকে এই বিষয়টি আমাদের মন্ত্রণালয়কে জানানো হয়েছে,
তখন থেকে এই বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ বা আমরা লক্ষ্য করছি না। মেনিনজাইটিসের টিকা যদিও টিকা নিয়ে উদ্বিগ্ন না হবার পরামর্শ ধর্ম উপদেষ্টার। তিনি বলছেন চাহিদা অনুযায়ী পর্যাপ্ত টিকার মজুত রয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের সাথে কথা বলেছি, ডিজি হেলথ ওনার সাথেও কথা বলেছি। ওনারা আমাকে বললেন 10 ফেব্রুয়ারি থেকে যেটা মেনিনজাইটিস টিকাটা বাধ্যতামূলক ম্যান্ডেটরি করা হয়েছে, সিভিল সার্জনকে বলা হয়েছে, অতএব ওমরা যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা পর্যাপ্ত আছে, অভাব হবে না। তবে হজের মতো সরকারিভাবে নয়, ওমরাহ যাত্রীদের নিজের টাকা খরচ করেই নিতে হবে এই টিকা। ঢাকা সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি এবং বেসরকারি হাসপাতাল ও টিকা কেন্দ্রে মেনিনগোকক্কাল মেনিনজাইটিসের টিকা পাওয়া যাচ্ছে। নাইম আবির, এখন, ঢাকা। বিএনপি প্রতিনিধি দলের সাথে ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো দিয়াস ফেরেসের সাক্ষাৎ শেষে গণমাধ্যমে ব্রিফ করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সেটাও তারা ভাবছে। থ্যাংক ইউ। বাংলাদেশ সংসদে তারা বলেছে দুটো বিষয় তারা ইয়ে করেছে যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখার আলোচনা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা আশঙ্কা করছে যে অতীতে যে 3টা ইলেকশন হয়েছে সেই নির্বাচন অতীতে যে 3টা ইলেকশন হয়েছে আওয়ামী লীগের আমলে সেই ইলেকশনগুলোতে তো অংশগ্রহণ নির্বাচন হয় না, সেখানে মানুষের সুযোগ ছিল না তার পছন্দের প্রতিনিধি বেছে নেওয়ার। তো তাদের আশঙ্কাটার কারণ হচ্ছে তারা বলছে যে আওয়ামী লীগকে বাইরে রাখো এত বড় একটা দল, তাহলে মানুষটা পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার যে সুযোগের কথা আমরা বলছি সেটা থেকে তারা বঞ্চিত হবে। আরেকটা অংশে তারা বলেছে যে আমাদের যে আইসিটি আইন আছে সেই আইনের মৃত্যুদণ্ডের যে ধারা সেইটি যদি বাতিল করা হয় তাহলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে তারা ভারতকে চাপ দিতে থাকে, এই ধরনের প্রতিবেদনে তারা উল্লেখ করেছে। আর পুলিশের রিফর্ম নিয়ে তারা বলছে এটা আসলে রাজনীতির যেভাবে জড়িয়ে গেছে ব্যবহার করা হচ্ছে থেকে বের করে আনাটা কঠিন হবে এবং র্যাব বিলুপ্তির ব্যাপারে তারা সুপারিশ করেছে যে একটা অভিযোগ বাহিনীটা আসলে রাখার কোনো যৌক্তিকতা নেই। আমি সব জানলাম, তবে আজকের বিষয়ের উপর আমরা স্টিক করি, ঠিক আছে? আমি তো বললাম যে তোমাদেরকে ব্রাজিলের সাথে এটা কোনো সম্পর্ক নেই। ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সেখানে। গত কয়েক বছর ধরে উচ্চ মূল্যস্ফীতিতে টালমাটালভাবে সংসার চালাচ্ছেন চাকরিজীবীরা। ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে খাদ্য মূল্যস্ফীতি 14% ছাড়িয়ে গেলে ঋণ করে জীবন ধারণ করতে হয়েছে পেশাজীবী মানুষদের। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়েনি বেতন, উল্টো খরচ বেড়েছে কয়েক গুণ। তাই নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে আয় ব্যয়ের ভারসাম্য আনার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। বিস্তারিত আতাউনিয়নের প্রতিবেদনে। নিত্যপণ্যের লাগামহীন দামে সংসার যেন টালমাটাল। এর মধ্যে ঊর্ধ্বগতির বাজারে খরচ বহনে বেশি হিমশিম খেতে হচ্ছে স্বল্প বেতনের মানুষের। গত কয়েক বছরে খাদ্য তালিকা থেকে বাদ পড়েছে অনেক আমিষ। আয় অনুযায়ী ব্যয়ের পরিমাণটা বেড়ে গেছে। নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত এই 3টা শ্রেণীতে আমরা একদম পিছিয়ে গেছি। সিন্ডিকেট আছে, চাঁদাবাজি আছে, এখনো চাঁদাবাজিও বন্ধ হয় নাই। প্রতি বছর বেতন বৃদ্ধির কথা থাকলেও অনেক প্রতিষ্ঠানই কম মুনাফার অজুহাতে তা থেকে বঞ্চিত করে কর্মীদের। আবার কিছু প্রতিষ্ঠান মূল্যস্ফীতি বা বাজার বিবেচনা না করেই নামমাত্র বৃদ্ধি করে বেতন। একটা মালিকানা চাকরি করি, এই কোনো রকম ডাইল ভাত খেয়া চলতে পারি না। আমাদের স্যালারি বাড়ে না, আমাদের বাচ্চা নিয়ে সংসারিক চলা খুবই কষ্ট। এখানে এই বয়সে জমা করার কথা, সেখানে আমরা ভর্তুকি দিয়ে চলতেছি। বাজারের সাথে পরিবারের যে খরচ বাড়ে তা মেটাতে বাড়তি চাপের কথা জানান কর্মজীবীরা। সংসার ও বাজার খরচ মেটাতে কষ্টের কথা জানান সরকারি কর্মচারীরাও। ইনক্রিমেন্ট তো দূরের কথা, তাদের কিন্তু বছরে যে একটা ন্যূনতম বেতন বাড়ানোর কথা সেটাও বাড়াচ্ছে না। প্রত্যেক বছর যে খরচের পরিমাণ যে হারে বাড়তেছে, বেতন তো আর সে হারে বাড়ে না। বেতনে নির্ধারণ হবে আপনার বাজার দরের উপরে। একজন চাকরিজীবী মানুষের প্রতি বছর যে হারে পারিবারিক এবং সার্বিক খরচ বৃদ্ধি পেয়ে থাকে সেই হারে তার বেতন বৃদ্ধি পায় না। সর্বোচ্চ 5 থেকে 10% হারে বেতন বৃদ্ধি পেয়ে থাকে। সেক্ষেত্রে সংসার ও বাজার খরচ মেটাতে অনেকটাই হিমশিম খেতে হয় একজন কর্মজীবী মানুষের। কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট কোলা বলে, তো সেটা ইনফ্লেশনের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে সেখানে মজুরি, বেতন ইত্যাদি বাড়ানো হয়, যাতে অন্তত পক্ষে সাধারণভাবে একটা ক্রয় ক্ষমতাটা একটা স্থির পর্যায়ে থাকে এবং তারপর কয়েক বছর পর পর
তো তখন একটা রিভিউ করা হয়, এটাকে একটা পর্যালোচনা করে তখন বাড়ানো হয়। সো এইটা একটা চিন্তা করা যেতে পারে। গবেষণা বলে স্বাভাবিক জীবনযাপনের জন্য মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতি থেকে 1-2% বেশি হতে হয়, অথচ গত দেড় যুগে ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি মজুরি বৃদ্ধির হার থেকে অনেক বেড়েছে। খরচের সাথে আয় না বাড়ায় স্বল্প আয়ের মানুষের একদিকে যেমন ঋণের বোঝা বাড়ছে, তেমনি স্বাভাবিক জীবন বিপন্ন হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্বাভাবিকভাবে জীবনযাত্রা ব্যয় নির্বাহ করার জন্য প্রত্যেক ব্যক্তি এবং তার পরিবারকে প্রতি বৎসরই কিছু কিছু অতিরিক্ত খরচ করতে হয়। সুতরাং এই সামগ্রিকভাবে খরচটা যাতে নির্বাহ করার জন্য যাতায়াত সমস্যা না হয়, সেই জন্য যারা চাকরিজীবী আছেন তাদের প্রতি বৎসরই একটি সুনির্দিষ্ট মাত্রায় বেতন বৃদ্ধি পাওয়া উচিত। গত 15 বছরের উন্নয়নে আহারের পাত থেকে স্বাদ আর সাধ্যের উপাদান বিয়োগ করে আয় ব্যয়ের হিসাবে ভর্তুকি মেটাতেই কঠিন সময় পার করছেন খেটে খাওয়া মানুষেরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রায় 5 বছর বন্ধ থাকার পর আবারও সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে ভারত ও চীন। আসছে গ্রীষ্ম থেকে তিব্বতে কৈলাস মানস সরোবর তীর্থযাত্রাও ফের শুরু হবে। বেজিংয়ে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের দুদিনের বৈঠকে সোমবার আসে সিদ্ধান্ত। বিদ্যমান চুক্তির আওতায় কৈলাস মানস সরোবর তীর্থযাত্রা আয়োজনের কর্মকৌশল নিয়ে আলোচনা করে দুই পক্ষ। এর আগে গেল অক্টোবরে কাজাখস্তানে সাইডলাইনের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রতিবেশী দুই চিরবৈরী দেশ দুটির সম্পর্ক উন্নয়নে সম্মত হন। তারই অংশ হিসেবে কৈলাস মানস সরোবর তীর্থযাত্রা পুনরায় চালু হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। 2020 সালের শুরুতে করোনা ভাইরাস মহামারী ও লকডাউনের জেরে এই তীর্থযাত্রা ও দুই দেশের ফ্লাইট স্থগিত হয়। সীমান্তে দুই দেশের সেনাদের প্রাণঘাতী সহিংসতার ঘটনায় মহামারীর পরও যোগাযোগ আর স্বাভাবিক হয়নি এতদিন। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। রেল কর্মীদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, সমাধান নেই রেল উপদেষ্টার কাছে, বরাদ্দ সম্ভব নয় জানালেন অর্থ উপদেষ্টা। এখন এখানে এসে শুনি যে ট্রেন বন্ধ, আমরা তো রাত্রের খবরও আমরা জানি নাই। 4 দিন আগে আমি টিকিট কাটছিলাম, আমি কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম, বাট এখানে এসে শুনতেছি ট্রেন সব বন্ধ। বসে আলোচনার ভিত্তিতে আমরা অর্থ বিভাগকে লিখেছি এবং অর্থ বিভাগ তাদের দাবি বহুলাংশে মেনে নিয়েছে এবং সেটাও তাদেরকে জানানো হয়েছে। খুলনায় তৃতীয় দিনের মতো ট্যাঙ্ক লরি শ্রমিকদের কর্মবিরতি, 16 জেলায় জ্বালানি সরবরাহ বন্ধ, সংকটে পরিবহন খাত। দুপুরের মধ্যেই চাকরি জাতীয়করণের ঘোষণা চান ইবতেদায়ী শিক্ষকরা, দাবি না মানলে অর্ধলাখ শিক্ষক নিয়ে মহাসমাবেশের হুঁশিয়ারি। 50,000 আমাদের শিক্ষক শিক্ষিকা নিয়ে আমরা ঢাকায় লাখো শিক্ষক মহাসমাবেশ ডাকতে বাধ্য হব। এবং ওমরাহ ভ্রমণ ভিসায় মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করায় বিপাকে হজ এজেন্সি, পর্যাপ্ত মজুদের দাবি ধর্ম মন্ত্রণালয়ের। শেষ করছি এখন ঢাকা এখন টেলিভিশন। ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।